অনেক দিন পর আবার আজ ভিডিও করছি। মাঝখানে অনেক দিন ক্লাস অফ ছিল, কিছু কারণ ছিল যার কারণে ক্লাস অফ রাখতে হয়েছিল আমাকে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এরপরে আবার কন্টিনিউ করার চেষ্টা করব। দুটো ক্লাস দিয়েছি আমি, দুটো মক টেস্টের, আজ 3 নম্বর মক টেস্ট নিব। আগের মতো করে আবার বলছি, যদি যারা কোশ্চেনগুলো নিজে একবার ট্রাই করতে চাও, প্রথমে নিজে একবার ট্রাই করে নিও, ভিডিও পোজ করে নিয়ে তারপর সলিউশন দেখিও না পারতে গেলে। ঠিক আছে, প্রথম অঙ্ক কী বলছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6। এসএসসিতে এই টাইপের কোশ্চেন খুবই আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। টাইপ মনে রাখতে হবে আমাদের, কী করতে হয় এই ক্ষেত্রে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস, মানে বোথ সাইডে এক্স দিয়ে গুণ করতে হয়। তো বোথ সাইডে যদি আমি এক্স দিয়ে গুণ করি তো এক্সটা এক্স স্কোয়ার হয়ে যাবে, 1/xকে এক্স দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, আর এটা 6টা 6x হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী পাওয়া গেল, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 6x। আর বলছে 3x/2x² মাইনাস 5x প্লাস 2। তো যদি কমন টানি, 2 কমন টানি, তো x² প্লাস 1 মাইনাস 5x। উপরে পাচ্ছি আমরা 3x, নিচে 2 ইন্টু x² প্লাস 1, x² প্লাস 1কে 6x লিখতে পারবো, আর মাইনাস 5x। 3x 6 দিয়ে 12, 12 থেকে 5 বাদ, 7x, x কেটে যাচ্ছে, তো আলটিমেটলি 3/7। নেক্সট অঙ্ক কী বলছে, 300 মিটার দূরে দেখতে, মানে একজন পুলিশ চোরকে 300 মিটার দূরে, মানে পুলিশ 300 মিটার দূরে চোরকে দেখতে পাচ্ছে। যদি পুলিশের গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা, পুলিশের গতিবেগ 9 গতিতে যাচ্ছে, আর চোর দৌড়াচ্ছে 8-এর গতিবেগে, 8-এর গতিবেগে দৌড়াচ্ছে, তবে 3 মিনিট পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এবার দুজন যেহেতু একই দিকে দৌড়াচ্ছে, তো রিলেটিভ স্পিড হয়ে যাবে 9 - 8, একই দিকে গেলে মাইনাস হয়ে যায় রিলেটিভ স্পিড 1 কিলোমিটার পার আওয়ার। আর 1 কিলোমিটার পার আওয়ার থেকে আমরা লিখতে পারবো যে 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 1 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে, আর 1 ঘন্টা মানে 60 মিনিট। এর মানে 60 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। 1 কিলোমিটার লিখবো না, আমাদের মিটারে ভ্যালু দেওয়া আছে, তো 1 কিলোমিটারকে আমরা মিটার করে নেব, মানে 60 মিনিটে 1000 মিটার যাচ্ছে। কিন্তু 60 মিনিটে তো চাইছে না, আমাদের কতটা চাইছে, 3 মিনিটে। এখানে 60 আর 1000 থেকে বোথ সাইড থেকে 0 কেটে নিচ্ছি, তো সহজ হয়ে যাবে। 6 মিনিটে 100 মিটার, তার মানে 3 মিনিটে কত, 50 মিটার। ইজি হয়ে গেল ক্যালকুলেশনটা। তো 300 মিটার দুজনের মাঝখানে দূরত্ব ছিল, 300-র মধ্যে 50 চলে যাচ্ছে, তো বাকি দূরত্ব কত পড়ে থাকছে, বাকি দূরত্ব 300 মাইনাস 50, 250 মিটার। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন। প্রথম বস্তুর বিক্রয় মূল্য 960, দ্বিতীয় বস্তুর ক্রয় মূল্য, এই যে কনফিউজ করতে চেয়েছে, এখানে বিক্রয় মূল্য বলছে একটা বলছে ক্রয় মূল্য। ঠিক আছে, বলছে প্রথম বস্তু 20% লাভে বিক্রি করছে, দ্বিতীয় বস্তু 20% ক্ষতিতে বিক্রি করছে, তো মোটের উপর আলটিমেটলি কী হচ্ছে, লাভ ক্ষতি। তো প্রথমটা বিক্রয় মূল্য বলেছে, লাভ হচ্ছে 20%, মানে সিপি আর এসপি। ঠিক আছে, তো 120, এই 120-র মানটাই হচ্ছে 960। আমার লাভ প্রফিট 20টা জানতে চেয়েছে। 960, 12 96, এটা 8 বারে কত হয়ে যাবে, 160। 160টা কী আসলো, প্রফিট। দ্বিতীয়টা দেখি বলেছে 20% ক্ষতি, মানে সিপি আর এসপি কত হবে, 180। ক্ষতি হচ্ছে যেহেতু, তার মানে ক্ষতি কত, 20। এবার এটা দিয়ে ক্যালকুলেশন করবো না, কারণ এবার ক্রয় মূল্য দিয়েছে, আর 100 দিয়ে 960টা খুব সুন্দর মিলছে না, কাটাকাটি করে ছোটো করে নেব। 5 আর কত হয়ে যাবে, এটা 5, এটা হয়ে যাবে 4, তো ক্ষতি কত, 1। এবার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, কারণ 5-এর মান 960, এটা বেশি ইজি ক্যালকুলেশন। 1-এর মান কত হবে, তো 960কে যদি আমরা 192 দিয়ে গুণ করি তো 960 হয়। বাকি না হলে তোমরা ওই কি নিয়মে করে নেবে, আমার ক্যালকুলেশন ইজি লাগলো, এটা আমি করে নিলাম। এই হবে 192, এটা কি লস, তো আলটিমেটলি কী হলো, 160 টাকা প্রফিট, 192 টাকা লস, তো কী বাঁচবে, -32, তার মানে 32 টাকা লস।
যাদের অসুবিধা হবে অঙ্কগুলো আবার রিপিট করবে। হ্যাঁ, বিজয়ী প্রার্থী বলছে একজন বিজয়ী প্রার্থী এতগুলো ভোট পেয়েছে 41,250টি, আর বিপক্ষকে 7,500 ভোটে হারিয়েছে। ওই নির্বাচনে কোনো ইনভ্যালিড ভোট না থাকলে কোনো ভোট বাদ পড়েনি, কেবলমাত্র দুজনই যদি প্রার্থী থাকে, ওরা দুজনই যদি থাকে, তো বিজয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছে, কত শতাংশ পার্সেন্টেজে চাইছে। যে জিতেছে মানে বিজয়ী, তার ভোট তো পরিষ্কার বলে দিয়েছে 41,250। যে পরাজিত হয়েছে সে পরাজিত হয়েছে 7,500 ভোটে। তার মানে অবভিয়াসলি ও 41,250 থেকে 7,500 ভোট কম পেয়েছে। এবার এই মাইনাসটা আমরা করবো না, কেন এখনই বুঝতে পারবে। তো মোট ভোট কত হবে? তো মোট ভোট 41,250 প্লাস 41,000, এটা যে জিতেছে তার, আর যে হেরেছে তার, এটা মাইনাস 7,500। তো এটা যদি যোগ করি 82,500 মাইনাস 7,500, এই জন্য আমি মাইনাস তখন করলাম না, এখানে এসে ক্যালকুলেশন করবো। 500 বাদ হয়ে গেলো, এটা 75,000। তো মোট ভোট 75,000 আছে। ওই 75,000-এর মধ্যে যে জিতেছে সে 41,500 পেয়েছে, এটারই পার্সেন্টেজ বের করতে বলেছে। তো পার্সেন্টেজের 100, দুটো শূন্য কেটে দিলাম, এখানকার একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটছি, তো 25 হয়ে যাচ্ছে। 3 দিয়ে কাটছি, 13, 3 39, 7, 5, এটা কাটলাম, 13, 4, 52, 3, 55, তবে 55%। ঠিক আছে, আমি আরেকটা ভিডিওর প্ল্যান করছি এই মক টেস্টের সঙ্গে সঙ্গে, শর্ট ট্রিকের জন্য। ঠিক আছে, কিছু কিছু ক্যালকুলেশন শর্ট করা যেতে পারে, যেমন 25 দিয়ে কাটাকাটি, 4 দিয়ে ভাগ করলে কি শর্ট করা যেতে পারে, আরও অনেক ক্যালকুলেশন আছে। যদি তোমাদের মনে হয় যে না স্যার করলে ভালো হয়, তবে কমেন্টে জানাবে। আমি শর্ট ভিডিও বানিয়ে বা শর্ট ট্রিকগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, শর্ট ভিডিও বানিয়ে হয়তো 10 মিনিটের ভিডিও বানালাম, পার্টিকুলার কিছু গুণের ট্রিক, কিছু ভাগের ট্রিক, এই হবে। যদি তোমাদের মনে হয় যে না দরকার আছে, তো কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো এই ভিডিও বানানোর। 5 নম্বর কোশ্চেন কী বলছে, একটা ক্যাম্পে 500 জনের 40 দিনের খাবার আছে। 15 দিন পর্যন্ত, মানে 15 দিন পর হবে, 15 দিন পর 200 জন ওই ক্যাম্প পরিত্যাগ করে। ঠিক আছে, আর পরিত্যাগ করে আরও 15 দিন পর আরও 200 জন, এটা ক্যাম্প হবে, ট্রান্সলেশন অনেক ভুল আছে, ক্যাম্প ছেড়ে চলে যাই। তো বলছে ওই খাবার দিয়ে ক্যাম্পটা কতদিন চলেছিল, মানে যে খাবারটা 40 দিন ছিল, অবভিয়াসলি 40 দিন থেকে বেশি দিন যাবে, কারণ ক্যাম্প ছেড়ে অনেকে চলে যাচ্ছে। তো বলছে ওই খাবারটা কতদিন টিকবে তাহলে। ঠিক আছে, তো 500 জনের 40 দিনের খাবার ছিল ঠিকই, কিন্তু 500 জন মাত্র 15 দিন খেয়েছিল। তারপর কি হলো, তারপর ওই 500 জন থেকে 200 জন চলে গেল, মানে 300 জন থাকলো, আর ওরা খেলো 15 দিন। তারপর সেখান থেকেও আবার 200 চলে গেল, থাকলো 100 জন। বলছে ওই 100 জন কতদিন খাবে, মানে অ্যাকচুয়ালি মোটে কতদিন, 15, 15, 30 তো দেখতেই পাচ্ছি। এটা যদি বের করে নিই কোশ্চেন মার্কটা, তো ওই খাবারটা মোট কতদিন গেল আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তো 500 জনের 40 দিনের খাবার ছিল, তার মধ্যে 500 জন 15 দিন খেয়ে নিয়েছে, তার মানে বেঁচে ছিল 500 জনের 25 দিনের খাবার। ওই খাবারটা 300 জন, এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, 500 জন 25 দিনের খাবার, কিন্তু ওই খাবারটা খাচ্ছে কজন, 300 জন 15 দিন। আর 100 জন কদিন খাবে সেটা তো আমরা জানি না, তো এক্স লিখে নিলাম। ঠিক আছে, তো এটা যদি গুণ করি 12500, এটা যদি গুণ করি 15 দিনে 4500, 45, আর এখানে কী হয়ে যাবে 100x। তো 45 থেকে যদি ওদিকে মাইনাস করি, তো এদিকে 8000 আর এদিকে হচ্ছে 100x। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল, তো x = 80, মানে 80 দিন যাবে 100 জনের ওই খাবারটা। ঠিক আছে, প্রথমে ওরা 15 দিন আর 15 দিন খেয়েছে, আর পরে 100 জনের ওই খাবারটা 80 দিন যাবে, তো 15, 15, 30 আর 80, 110 দিন। এই জিনিসগুলো একটু খেয়াল করে নেবে। কিন্তু কি বলছে যে ওই খাবার দিয়ে ক্যাম্পে কতদিন মানে চলেছিল, ওই খাবার দিয়ে মানে যে খাবারটা ছিল সম্পূর্ণ কতদিন চলেছে ওটা জানতে চেয়েছে। 80 বের করে কিন্তু তাড়াহুড়ো করবে না, 80 অপশানে দেওয়া আছে, দেখো
80 হবে না, আমাদের অ্যান্সার হবে কি 110। ঠিক আছে, যাই হোক, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, কস স্কোয়ার 30 ডিগ্রি, এটা সিম্পল সূত্র আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। ঠিক আছে, ওটার উপর বেস করে গেছে, তুমি ভ্যালু বসিয়েও করতে পারো, 1ই আসবে। এই কোশ্চেনটা, হ্যাঁ, এই কোশ্চেনটা একটু জটিল টাইপের আছে, মানে তুমি যদি ক্যালকুলেশন করতে চাও এরকম বেসিকভাবে করতে চাও, অনেক বড় হবে অঙ্কটা। ঠিক আছে, মানে যথেষ্ট বড় হবে, কিন্তু একটু যদি আমরা বুদ্ধি লাগাই তো শর্টে করা যাবে জিনিসটাকে। কী বলছে? বলছে একটি নির্বাচনে ভোটার তালিকায় মোট নিবন্ধিত ভোটের, মানে যতটা ভোটার লিস্টে যতজনের নাম আছে তার মধ্যে 2% ভোট দেয়নি, 2% ভোট দেয়নি। যারা দিয়েছে তাদের মধ্যে 500টা অবৈধ আছে, মানে ভুলভাল ভোট দিয়েছে। ঠিক আছে, আবার কি বলছে? এ বিকে 200 ভোটে হারিয়ে দিচ্ছে, এ বিকে 200 ভোটে হারিয়ে দিচ্ছে। বলছে ভোটের তালিকায় মোট নিবন্ধিত ভোটের 43% একে ভোট দিয়েছে। যতটা ভোটার লিস্টে নাম আছে ওই টোটাল ভোটের 43% এর দিকে পড়েছে ভোট। তো বলছে মোট দেওয়া ভোটের সংখ্যা কত? দেওয়া বলতে যারা ভোট দিয়েছে তাদের সংখ্যা কত? ঠিক আছে, তো দেখো 2% ব্যক্তি ভোট দেয়নি, তো ভোট দিয়েছে তার মানে 98%। তার মানে এটাই জানতে চেয়েছে যে 98% ভোটারের সংখ্যা কত। ঠিক আছে, তার মানে 98%-এর মানটাই কিন্তু এখানে অপশানে দেওয়া আছে। ঠিক আছে, তো 98 দিয়ে কিছু না কিছু ক্যালকুলেশন করে এটা এসে হবে, 98-এর মানটাই এটা হবে। ঠিক আছে, আর যেহেতু এটা একটা জনসংখ্যা, ঠিক আছে, তো কিছু একটা পার্টিকুলার কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে এসে হবে, পয়েন্ট দিয়ে গুণ করে, মানে কী বলবো, যে 98 দিয়ে এটা নিশ্চয়ই ভাগ যাবে। ঠিক আছে, এরকমই কোনো সংখ্যা একটা এটা হবে। ঠিক আছে, আর 98কে যদি আমরা একটু দেখি তো 98 কী আছে? 98কে লেখা যেতে পারে 2 × 49, আর 49 মানে 7 দিয়ে ভাগ যাবে। ইভেন 7 দিয়ে একবার না, 7 দিয়ে দুবার ভাগ যাবে। তুমি যদি অপশান খেয়াল করে দেখো কত কত আছে, 2450, 2800, 3000, 3250। দেখো 3000 তো 7 দিয়ে ভাগ যায় না, তো এটা হওয়ার কোনো চান্সই নাই। যদি এটা বলি 7 × 8 = 28, 4 × 5 = 45, এটাও যায় না 7 দিয়ে ভাগ। তার মানে দুটাই পসিবিলিটি বাঁচছিল, যে হয় 2450 হবে আর না হয় 2800 হবে। এবার কোনটা হবে? তুমি যদি 2800-র কথা ভাবো, যে দেখো 2800 একবারই 7 দিয়ে ভাগ যাবে, 7 × 28 একবারই যাবে, দ্বিতীয়বার আর 7 দিয়ে যাবে না। তো সুতরাং এটাও অ্যান্সার হতে পারে না, এটাই একমাত্র আছে। দেখো দুবার 7 দিয়ে ভাগ যাবে, তুমি যদি একবার 7 দিয়ে ভাগ করো 7 × 3 = 21, 7 × 5 = 35 আর 0, আবার 7 দিয়ে ভাগ করো, দুবার ভাগ যাবে 7 দিয়ে। ঠিক আছে, 2 দিয়েও চলে যাবে তারপরে। তো এটাই একমাত্র অপশান যেটা 7 দিয়ে দুবার যাচ্ছে। আর 98-এ 49 আছে, যেখানে দুটো 7 আছে, তার মানে এটাই অ্যান্সার হবে, এ নম্বর। ঠিক আছে, কি বলছে? বালি এবং নুড়ি, এটার অনুপাত 7:8। আর কি বলছে? নুড়ি এবং সিমেন্ট, মানে A:B আর B:C। সিমেন্ট, এটার অনুপাত কত? নুড়ি আর সিমেন্ট 6:7। যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 6 বসবে, এখানে 8 বসবে, কিন্তু কি জানতে চেয়েছে? বলছে বালি এবং সিমেন্টের রেশিও। তো বালি কোনটা? এটা। আর সিমেন্ট কোনটা? এটা। ঠিক আছে, তো এই দুটা। দেখো 7 7 কাটছে, 6 আর 8 কাটছে, এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, তার মানে 3:4। তো অপশান সি। কি বলছে? 40টি সংখ্যার এভারেজ হচ্ছে 71, যেখানে 140 দ্বারা প্রতিস্থাপিত করা হলো, মানে 100 প্রতিস্থাপিত মানে রিপ্লেস করে দিল, 100কে কী দিয়ে রিপ্লেস করে দিল? 140 দিয়ে। তার মানে কি 40 বেশি নিচ্ছে আমরা। ঠিক আছে, তো এভারেজে কী চেঞ্জ হবে? এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে কোনো কিছুকে ডিস্ট্রিবিউট করে দেওয়া ইকুয়ালি, সেটাই হচ্ছে এভারেজ। এক্সাম্পল দিয়ে যদি বলি যে 20 টাকা 4 জনের মধ্যে ভাগ করা হচ্ছে, তো প্রত্যেকে কত করে পাবে? 5 টাকা করে পাবে। আর এভারেজে কী হয়? 20কে যদি, মানে যদি 20 টাকা 4 জনের কাছে 20 টাকা আছে, তো এভারেজ কত হবে? 20/4 মানে 5। তো প্রত্যেকের কাছে 5 টাকা আছে বলে এভারেজ কী হচ্ছে? 5, মানে 5 টাকা নাই, মানে যদি ইকুয়ালি ডিভাইড করি তো 5 টাকা করে পাবে। তো সেমভাবে
100 যখন ছিল এভারেজ কত ছিল, 71 ছিল, বাড়তি কত চলে আসলো, 40 চলে আসলো বাড়তি। তো এবার যখন 40 বেড়ে গেলো, এই 40 কী হবে, এই 40টা সংখ্যা আছে, 40টি সংখ্যার মধ্যে ডিভাইড হয়ে যাবে ইকুয়ালি। তো 40 যদি 40টা সংখ্যার মধ্যে ডিভাইড হয় তো 1 করে পাই সবাই, সবাই 1 করে পাবে, তো এভারেজ কী হবে, 1 বাড়বে, তো অ্যান্সার কোথায় যাবে, 1 হবে। ঠিক আছে, এটা যদি 140-এর জায়গায় 60 করে দিত, যদি কম লিখতো তাহলে সবার এভারেজ 1 করে কমে যেত তখন। এখন বেশি লিখেছে বলে বাড়ছে। ঠিক আছে, এখানে কি বলছে, এম ও এন একত্রে 20/3 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারছে, আর এম মাত্র 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টার জন্য খোলা হয়, এবং এন অবশিষ্ট ট্যাঙ্ককে কেবল 9 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। এন ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় নেবে, যদি বলছে নল এন ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় নেবে, এটা জানতে চাইছে। মানে একা যদি এন কাজ করে কতটা সময় নেবে। ঠিক আছে, এখানে বলেছে এম আর এন একসঙ্গে যখন কাজ করছে তো 20/3 ঘন্টায় চৌবাচ্চা পূরণ করে দিচ্ছে। একজনই আছে যার ডাটা দেওয়া আছে যে সম্পূর্ণ কাজ করছে, তো 20/3 লসাগু 20 হবে। ফ্র্যাকশনাল লসাগু কীভাবে করে, উপরের সংখ্যা নিয়ে করে। ঠিক আছে, তো 20 লসাগু করলাম, 20 হলো। এটাকে যদি ভাগ করি কত আসবে, 3। এর মানে কি এম এনের এফিসিয়েন্সি কত, 3। কী বলছে, এম কতক্ষণ খোলা আছে, 4 ঘন্টা, এন কতক্ষণ খোলা আছে, 9 ঘন্টা। এবার এম আর এনের আমি ইন্ডিভিজুয়াল ভ্যালু জানি না, ইন্ডিভিজুয়াল ভ্যালু জানতে গেলে তো ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু এম এনের ইন্ডিভিজুয়াল ভ্যালু জানি না, আমরা এম এনের একত্রিত ভ্যালু জানি যে এম এন একসঙ্গে কত আছে, 3 আছে। তো আমরাও এখান থেকে এই সময়টা থেকে এম এন বাড়ানোর চেষ্টা করবো। কী হবে, এম 4 ঘন্টা কাজ করেছে, এন 9 ঘন্টা কাজ করেছে, এম লিমিটেড আছে, 4টা আছে। তো আমি কী করলাম, এম এর 4 ঘন্টা নিলাম আর এনেরও 4 ঘন্টা নিলাম, একসঙ্গে বলতেই পারি যে এম এন 4 ঘন্টা কাজ করলো। আর এখান থেকে 9 ঘন্টা থেকে 4 ঘন্টা যেহেতু অলরেডি লেখা হয়ে গেছে এনের, তো আর কত এনের কাজও পড়ে আছে, 5 ঘন্টার কাজ পড়ে আছে। তো এইভাবেও লিখতে পারবো, একই জিনিস লেখা হয়েছে, জাস্ট আমাদের নিজের নিড হিসাবে লেখা হয়েছে। ঠিক আছে, এইরকম কেন করলাম, কারণ এম আর এনের একত্রিত ভ্যালু জানি কত আছে, 3। ঠিক আছে, ওদের এফিসিয়েন্সি তার মানে 4 3 12 ইউনিট কাজ করছে। কে করছে 12 ইউনিট কাজ, এম এন। ঠিক আছে, আর টোটাল কাজই আছে 20 ইউনিট, তো 20 ইউনিটের মধ্যে এরা যদি 12 ইউনিট করে দিয়ে থাকে, তার মানে এন 5 ঘন্টায় 8 ইউনিট কাজ করছে। কি জানতে চেয়েছে, তাহলে কত সময় নিবে এন সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি করতে। যদি 8 ইউনিট কাজ করতে এন 5 ঘন্টা নেই, তো 20 ইউনিট কাজ করার জন্য কতটা সময় নেবে, ঐকিক নিয়মে করে নিচ্ছে। 8 5 20, 4 দিয়ে 2, 4 দিয়ে 5, তো 25/2 12.5। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, বলছে একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি করা হয়, তারপর 15% হ্রাস করা হয়, আর এটার পরে কী হয়ে যাচ্ছে, সংখ্যাটা 2040, তো 20% বৃদ্ধি হচ্ছে, তো +20, 15% কমছে, হ্যাঁ -15, আর কী হয়, এই দুটো গুণ হয়, প্লাস মাইনাসে মাইনাস, সাকসেসিভ, কিছুই না, XY বলে সূত্র, XY/100। তো এখান থেকে 20 আর 100 5, 5 আর 15 3, তাহলে কী হলো, +20 -15 -3, তাহলে 20 থেকে 15 আর 3 18 বাদ, তো আসবে 2, প্লাসে আসবে 2, তার মানে কি 2% বৃদ্ধি। তো 2% বৃদ্ধি এর মানে সংখ্যাটা 100 থেকে আলটিমেটলি 102 হচ্ছে, কিন্তু বলছে না 102 তো হচ্ছে না, কত হচ্ছে, 2040। তুমি যদি খেয়াল করো 102 এর ডবলই আছে, এটা 204, আর একটা শূন্য লাগিয়ে দিয়েছে, তো আমরাও তাই করবো, 100 ডবল 200, একটা শূন্য লাগিয়ে দেবো, মানে 2000। ঠিক আছে, একদম সিম্পল জিনিস। প্রাথমিক মান চেয়েছিল, মানে প্রথমে কত ছিল। 12 নম্বর কোশ্চেন বলছে, এ নল বি নল একটা চৌবাচ্চাকে 8 ঘন্টা এবং 8 ঘন্টায় পূর্ণ করতে পারছে, সি নল 12 ঘন্টায় খালি করে দিচ্ছে, 3টা নল একসঙ্গে খোলা গেলে কতক্ষণ লাগবে। একদম বেসিক অঙ্ক। এ 8 ঘন্টা নিচ্ছে, বি 8 ঘন্টা নিচ্ছে, সি 12 ঘন্টা নিচ্ছে, কিন্তু এ খালি করছে, ওরা কিন্তু ভর্তি করছে। লসাগু কত হবে, 24, 8 3 24, 8 3 24, 12 2 24, খালি করছে বলে মাইনাস করে দিলাম, কারণ এই জল কমাচ্ছে বাড়াচ্ছে না।
তিনজন একসঙ্গে কাজ করছে, তো এ প্লাস বি প্লাস সি, তো 3 + 3 - 2 মানে 6 থেকে 2 বাদ 4। তো এবিসির এফিসিয়েন্সি এগুলো 4, তাহলে এবিসি যখন একত্রে ট্যাঙ্কটাকে ভর্তি করবে তো 24/4 মানে 6 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, একদম সহজ কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ভুল আছে, ভুল ঠিক করাও যেত, আমি কোশ্চেনটা হারিয়ে দিয়েছি, নাহলে ঠিক করে দিতাম। এখানে বলছে তিনজন টাকা ইনভেস্ট করেছে, আর তারপরে কী অনুপাতে ইনভেস্ট করেছে বলে দিয়েছে। 6 মাস পর তার অর্ধেক মূলধন তুলে নিচ্ছে, কিন্তু কে তুলে নিচ্ছে সেটাই আমার জানা নেই। ঠিক আছে, যদি আমার ভ্যালু জানা থাকতো যে সি তুলে নিচ্ছে, এ তুলে নিচ্ছে, বি তুলে নিচ্ছে, যেই তুলে নিচ্ছে, যদি এখানে মানে মিসিং হয়ে গেছে, আমার ডাটা মিস হয়ে গেছে, যদি বের করতে পারতাম তো অঙ্কটা করে দিতাম, কিন্তু ওটা আমি ভুলে গেছি কী হতো, এখানে মিস হয়ে গেছে আমার থেকে, যার কারণে এই কোশ্চেনটা করা যাবে না। হ্যাঁ, এটা বাদ দিলাম। কি বলছে একটা ব্যাগে 90 টাকার মুদ্রা, 90 টাকার মুদ্রা আছে, মানে 90 টাকার কয়েন আছে। কী কয়েন আছে? 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার কয়েন আছে। কী অনুপাতে আছে? এই অনুপাতে আছে। তো বলছে ব্যাগে তাহলে 50 পয়সার মুদ্রা কটা আছে? তো যদি 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার কয়েন থাকে, কী অনুপাতে? 2, 3 আর 5 এই অনুপাতে যদি থাকে, এটাই যদি সংখ্যা থাকে, তাহলে সংখ্যার সঙ্গে গুণ করলেই তো মূল্য পেয়ে যাব। যে 50 পয়সার 2টা কয়েন মানে 1 টাকা, 25 পয়সার 3টা কয়েন মানে 75 পয়সা, 10 পয়সার 5টা কয়েন মানে 50 পয়সা। তো মোট কত হচ্ছে? 1 টাকার সঙ্গে 75 পয়সা যোগ 50 পয়সা যোগ মানে 2 টাকা 25 পয়সা মোটে। কিন্তু বলছে না, মোটে 2 টাকা 25 পয়সা নাই, মোটে 90 টাকা আছে। তো এত গুণ। ঠিক আছে, আমাদের বেরোচ্ছে 2 টাকা 25 পয়সা, আর ওখানে দেওয়া আছে 90। হ্যাঁ, তো কত গুণ হচ্ছে, কত বেশি হচ্ছে, সেখান থেকে 25 পয়সার সংখ্যা মানে 3-এর ভ্যালু বের করতে পারবো, যে 3 এটা যত গুণ হবে, আমাদের সংখ্যাটা 2.25 বেরিয়েছে, যত গুণ করলে 90 সঠিক ভ্যালুতে পৌঁছাবো, 3কে অত গুণ করলেই সঠিক ভ্যালুতে পৌঁছে যাবো। তো দেখো, তোমরা ঐকিক নিয়মে করে নিও, আমি নিজের মতো করে দেখাচ্ছি, নিজের পয়েন্ট অফ ভিউ। কী করা যেত এখানে শর্টে? 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সাকে যদি আমি ডবল করি, ডবল করতে গেলে 4 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সাকে আবার ডবল করলাম, মানে দুবার ডবল করলাম, মানে 4 দিয়ে গুণ করলাম, তো 4.5 টাকার ডবল কত হয়ে গেলো? 9 টাকা। তো 4 দিয়ে গুণ করছি তো দেখছি 9 হয়ে গেল, কিন্তু 9 নয়, 90 আছে, মানে একটা 10 আরও লাগবে, মানে 40 লাগবে। প্রথমে 4 দিয়ে গুণ করলাম 2 টাকা 25 পয়সাকে, 9 টাকায় পৌঁছে গেলাম, কিন্তু 90 টাকা আছে, মানে আরও 10 গুণ, তো একটা শূন্য দিয়ে দিলাম, 40 দিয়ে গুণ করে দিলাম, তখন এটাও 40 গুণ হবে, মানে কত? 120। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো একটু তোমরাও অ্যাপ্লাই করার চেষ্টা করিও, মোটেও কঠিন নাই জিনিসগুলো, একদমই সহজ জিনিস, শুধু চেষ্টা করতে হবে। এমন না যে আমি বললাম আর তোমার হয়ে যাবে, হবে না। হ্যাঁ, চেষ্টা করতে হবে তোমাকেও, তারপরে হবে। নেক্সট কোশ্চেন, জল এবং ওয়াইনের কী অনুপাতে, এটা কী হবে, কী অনুপাতে 60 টাকা প্রতি লিটার দরে ওয়াইনের সাথে জল মেশানো উচিত? মানে এই মিশ্রণ, অ্যাকচুয়ালি ভাষাটা ঠিকঠাক নাই, হ্যাঁ ট্রান্সলেট করা আছে তো, যার কারণে এরকম গন্ডগোল হয়েছে। বলছে জল আর ওয়াইনের একটা মিক্সচার আছে, যার রেট কত আছে আমি বুঝিয়ে দিচ্ছি, শুনে নিও। জল ও ওয়াইনের রেট হচ্ছে 60 টাকা। বলছে এই মিক্সচার, এই ওয়াইনের যেটা মিক্সচার আছে, হ্যাঁ, এর সঙ্গে কতটা জল মেশাতে গেলে নতুন মিশ্রণের দাম কত হয়ে যাবে? 40 টাকা হয়ে যাবে। মানে 60 টাকার একটা ওয়াইন আছে, মানে ওয়াইন তো পিওর ওয়াইন নেই, ওর মধ্যে পিওর ওয়াইন নেই, ওটার মধ্যে জল মেশানো আছে, এর সঙ্গে কতটা জল মিশাবো যাতে রেট কমে কত হয়ে যাবে? 40। ঠিক আছে, অবভিয়াসলি জল মিশাবো তো জিনিসটার দাম কমবে। তো এটা একটা মিক্সচার যার মধ্যে জল মেশাচ্ছি। এবার এলিগেশনের কন্ডিশন কী হয়, যে এই 3 জায়গায় সেম বসে, তো এখানে রেট, তার মানে এখানেও রেটই বসবে। তো জলের রেট, জল তো কিনে মিশাবে না, তো ওটা 0। হ্যাঁ, আর যদি কিনে মিশাতো তবে সেটার দাম দেওয়া থাকতো। ঠিক আছে, যে 10 টাকা লিটার দরের জল নেওয়া হয়েছে। যাই হোক, তো বিয়োগ করছি, এটা 40 আর এটা 20, তবে কাটাকাটি করে 2:1, মানে মিশ্রণের সাথে কতটা জল মেশাতে হবে। তো মিশ্রণে জল আর মিশ্রণ এই চেয়েছে মনে হচ্ছে, এটা 1:2 হবে,
মানে আমরা বের করলাম যেটা, এটা হচ্ছে মিশ্রণ আর জলের অনুপাত, হয়তো ওখানে জল আর মিশ্রণের চেয়েছে, ওখানে যেটা দেওয়া আছে জলের সঙ্গে মিক্সের অনুপাত, মানে 2 ভাগ মিশ্রণে 1 ভাগ জল মেশাতে হবে, এই হচ্ছে গল্প, ওটাই আছে। কি বলছে, 152.5 মিটার দৈর্ঘ্যের এবং 157.5 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিক থেকে 9.3 সেকেন্ডের মধ্যে পরস্পরকে অতিক্রম করে দিচ্ছে, মানে 9.3 সেকেন্ডে একটা ট্রেনকে অতিক্রম করে দিচ্ছে। একটা ট্রেনকে অতিক্রম করা মানে কি, দুটাই ট্রেনের দৈর্ঘ্য যাওয়া, ঠিক আছে। তো দুটোই যদি যোগ করে দিই তো 150 300, আর এদিকে 10, 310 মিটার যাচ্ছে। কিন্তু প্রতি ঘন্টায় দুটি ট্রেনের সম্মিলিত গতিবেগ, মানে দুটো ট্রেনের একত্রিত গতিবেগ চেয়েছে, ঠিক আছে। তো গতিবেগ 3600 গতিবেগ, মানে ঘন্টায় 3600 সেকেন্ডে 9.3 সেকেন্ডে কত যাচ্ছে বলে দিয়েছে, 3600 সেকেন্ডে কত যাচ্ছে আমাকে বের করতে হবে। যেটা আসবে সেটাই সম্মিলিত গতিবেগ, কারণ দুজনই চলছে তো রিলেটিভ স্পিড। যাই হোক, তো এই ক্যালকুলেশনটাও তোমাদেরকে আমি শেখাতে চাই। যেরকম দেখো, আমি দেখতে পাচ্ছি 93-এর সঙ্গে 31-এর রিলেশন আছে, ঠিক আছে, একদম রিজনিংয়ের মতো করে ভাববে। কিন্তু এখানে 93 নাই, 9.3 আছে। তো আমি কি ভাবলাম মনে মনে, যেটাকে যদি 10 দিয়ে গুণ করি তো 93 হয়ে যাবে, কিন্তু 93 আমার লাগবে না, আমার লাগবে 31, তার মানে আবার 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 31 হবে। এগুলো মনে মনে ভাবতে হবে। তারপর 31 তো নাই, 310 আছে, মানে এটাকে আবার 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কী হয়ে যাবে 310। তো এতগুলো প্রসেস করতে হলে কিন্তু হয়ে যাবে 10 দিয়ে গুণ, 3 দিয়ে ভাগ, আবার 10 দিয়ে গুণ। তো 10 দিয়ে যদি দুবার গুণ করি তার মানে আলটিমেটলি 100 দিয়ে গুণ করা, আর একবার 3 দিয়ে ভাগ, ঠিক আছে। তো 3 দিয়ে ভাগ করতে হবে একবার, আর 100 দিয়ে গুণ, যেটা তোমার ইচ্ছা করতে পারো। মানে যেটা বলতে প্রথমে যে কোনো একটা করতে পারো, হয় 3 দিয়ে ভাগ করলে তারপরে 100 দিয়ে গুণ করলে, বা 100 দিয়ে গুণ করলে তারপরে 3 দিয়ে ভাগ করলে, যেটা তোমার ইচ্ছা। করতে তো দুটোই হবে, কিন্তু আগে পরে করা যেতে পারে। তো আমি কি করছি, প্রথমে 3 দিয়ে ভাগ করছি, তো 1200 হয়ে যাবে, আর তারপরে 100 দিয়ে গুণ, তাহলে আরও দুটো শূন্য, এত মিটার, তার মানে কত 120 কিলোমিটার। তো সম্মিলিত গতিবেগ কী হয়ে গেল 120 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এইভাবে ক্যালকুলেশন তুমি যদি একটু রিজনিংয়ের মতো করো তবে টাইম বাঁচবে। রিজনিংয়ে কিন্তু আমরা এর থেকেও কঠিন কঠিন ক্যালকুলেশন করি, ঠিক আছে, ওটাই শুধু ম্যাথে অ্যাপ্লাই করতে হবে। কি বলছি একটি শীর্ষবিন্দু ভাগ করা একটি আয়ত ঘনকের 3টি তলের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো যথাক্রমে তত। বলছে একটা শীর্ষবিন্দু দিয়ে ভাগ করা আছে, এরকম 3টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, ঠিক আছে। এটা আমি ছবির মাধ্যমে জিনিসটাকে বুঝাই যে বলতে কি চাইছে। একটা আয়তঘন আছে, আয়তঘন মানে ইটের মতো দেখতে, এবার একটা শীর্ষবিন্দু কোনগুলোকে বলে, এই যে এগুলো, এগুলোকে বলে শীর্ষবিন্দু। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যে কোনো একটা পার্টিকুলার, আমি এটাই নিয়ে নিচ্ছি একদম ফ্রন্টে যেটা আছে, এটা 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 কী করেছে 3টা আলাদা আলাদা এর সঙ্গে সেটে আছে, ঠিক আছে। 3টা ভাগ করেছে, মানে কি বলবো, ছবির মাধ্যমে দেখাই বুঝতে পারবে। একটা তল, 3টা তল বলেছে না, একটা তল নিচের তল এটা, আর একটা তল সামনে, একদম যেটা সামনে দেখতে পাচ্ছ সামনে, এটা একটা তল, নিচে একটা তল, ফ্রন্টে একটা তল, আর একটা এটা ধরো, দেখো 3টাই তল কিন্তু এই বিন্দুর সঙ্গে কানেক্টেড আছে, সামনের এই পয়েন্টের সঙ্গে কানেক্টেড আছে, 3টাই তল, ঠিক আছে। তো এই 3টা তলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তুমি যদি দেখো নিচেরটা কি দিয়ে, নিচেরটার কথা যদি আমি বলি, নিচের তলটা এটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে তৈরি আছে, ঠিক আছে। যদি তোমাকে সামনেরটা বলি, সামনেরটা দৈর্ঘ্য আর এটা, ঠিক আছে। আমি একটু হাইলাইটার নিয়ে নিই, হাইলাইটার কোথায় আছে, এখানে মেবি নাকি না, এটা এই যে এটা সামনেরটা, এটা দৈর্ঘ্য,
আর এটা প্রস্থ, এটা দিয়ে নিচেরটা তৈরি হয়েছে। ঠিক আছে, যদি আমি এই সামনেরটা লাল কালার দিয়ে যেটা করেছি ওটা কী দিয়ে তৈরি আছে? দৈর্ঘ্য আর উচ্চতা দিয়ে তৈরি আছে, এই উচ্চতা দিয়ে তৈরি আছে। এটা হয়ে গেল। আমি যদি এই সবুজ কালারটা বলি, এইদিকে এটা প্রস্থ আর এটা উচ্চতা, এই দুটা দিয়ে তৈরি হয়েছে। তার মানে আলটিমেটলি যদি আমি ক্ষেত্রফলগুলোর কথা বলি, তো এই ক্ষেত্রফলগুলো এটা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ধরে নিচ্ছি এটা হচ্ছে 40, তুমি যেটা ইচ্ছা ধরতে পারো। সামনেরটা 32 আর এদিকেরটা 20। এবার দৈর্ঘ্য প্রস্থ আমি না লিখে এ বি লিখছি। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। তার মানে একবার দৈর্ঘ্য প্রস্থ গুণ হচ্ছে, মানে এ বি গুণ হয়ে 40 আসছে। একবার বিসি গুণ হচ্ছে, বিসি গুণ হয়ে 32 আসছে। আর একবার সি এ 20 হচ্ছে। চাইতে গেলে এখান থেকেও সলভ করতে পারো। আমি যেভাবে পছন্দ করি, যদি এভাবে হয় তো বেশি ভালো। যে 80 কত গুণ করে আসবে? আমার মাথায় আসছে যে এর মান 5 ধরে নিচ্ছি, বি 8 ধরে নিচ্ছি। এবার বি 8 ধরেছি তো এটাও 8 হবে, তো সি কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, নাহলে 32 আসবে কী করে? আর সি যদি 4 হয় তো সি এখানেও 4 হবে। 4 থেকে 20, তাহলে এ 5 হতে হবে। দেখো এর মান তো ওখানেও 5 নিয়েছিলাম, এখানেও 5ই আসলো। তার মানে পেয়ে গেলাম এর মান কত হয়ে গেলো? এর মান হয়ে গেলো 5। বি এর মান 8, আর সি এর মান 4। তো আয়তন চেয়েছে। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি গুণ, তাহলে 5 × 8 × 4, 8 4 32, 5 160। ঠিক আছে, কি বলছে? 18 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 40, তাদের সাথে যোগ দিয়েছে 35 বছর বয়সী 5 জন নতুন ব্যক্তি। ঠিক আছে, তো 35 জনের এভারেজ 40 আর 5 জনের এভারেজ 35, এর কম্বিনেশনে কত এভারেজ দাঁড়াবে সেটাই জানতে চাইছে। ঠিক আছে, তো আমাদের 35 5 দিয়ে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কাটাকাটি করে ছোটো করে নেবে। কিন্তু মনে রাখবে শুধু এই সংখ্যাটাকেই কাটাকাটি করা যাবে, এদিকটা না। 40 35 কাটাকাটি করা যাবে না, 35 আর 5কে। তো 7 ভাগ লোক আছে 40-এর এজের, মানে 7 4 28 মোটে। আর 1 ভাগ 35-এর এজের, মানে 35। টোটাল 8 ভাগ। 8 ভাগে কত? 8 ভাগে হচ্ছে 315। তাহলে 1 ভাগে কত? 1 ভাগে কেন করি? কারণ এভারেজ করার জন্য মোটের উপরে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। মোট সংখ্যা 8 এসছে, 8 দিয়ে ভাগ। তো 8 3 24, 24 7 8 9 72, 3/8। বি নম্বর অপশান। 19 নম্বর কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। √125, √30, √4, সবটাকে একসঙ্গে করে নাও। 125কে যদি ভাঙি তো 25 × 5 আসবে। 30কে ভাঙলে 6 দেখতে পাচ্ছি বলে 6 আকারে ভেঙে দিলাম, 6 × 5, আর একটা 6 ছিল। বর্গমূল দুটার জন্য একটা, তো প্রথমে 25-এর জন্য 5, দুটা 5-এর জন্য একটা 5, দুটা 6-এর জন্য একটা 6, 25 × 6 150। 20 নম্বর কী বলছে? সরল সুদে কোনো মূলধন 3 বছরে 1200 টাকা হচ্ছে, আর 4 বছরে 1350। তো এই মূলধন কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 বছর মানে 4 বছরে হচ্ছে মানে প্রিন্সিপালের সঙ্গে 4 বছরের সুদ আছে, সেটাতে হচ্ছে কত? সেটাতে হচ্ছে 1350। আর প্রিন্সিপালের সঙ্গে 3 বছরের সুদ নিলে কত হচ্ছে? বলছে 1200 হচ্ছে। তো যদি মাইনাস করে দিই তো প্রিন্সিপাল মাইনাস হয়ে যাবে, আলটিমেটলি শুধু থাকবে 1 বছরের সুদ, যেটা দাঁড়াবে বিয়োগ করে কত? 150। আর 1 বছরে যদি 150 দাঁড়ায় তো 4 বছরে কত দাঁড়াবে? 600 দাঁড়াবে। ঠিক আছে, তার মানে এই যে 4 বছর, এখানে যে বলছে 4 বছরের কথা, তো এখানে সুদই আছে 4 বছরের, প্রিন্সিপাল প্লাস 4 বছরের সুদ। 4 বছরের সুদটাই আছে 600 টাকা। তো এখান থেকে যদি 600 মাইনাস করে দিই তো 750 টাকা দাঁড়ায় প্রিন্সিপাল। আসল 750 টাকা। 21 নম্বর কোশ্চেন বলছে দুটো ভাই মেবি মাসির ছেলে, মামার ছেলে, এই টাইপের। হ্যাঁ, দুটো ভাইয়ের বর্তমান বয়সের যোগফল হচ্ছে, বর্তমানে 2 ভাইয়ের বয়সের যোগফল 46। হ্যাঁ, আর 8 বছর আগে যে বড় ভাই ছিল আর যে ছোট ভাই ছিল, বলছে বড়টা দ্বিগুণ ছিল কার? ছোট ভাইয়ের।
অনুপাত 8 বছর আগের দিয়েছে, তো আমরা 8 বছর আগের ক্যালকুলেশন করবো, কারণ অনুপাত থেকে ইজি হবে বের করা। 2 আর 3 মোট বয়স। তো এটা তো সমষ্টি, 3 এর মান 46 লিখতে পারবো না, কারণ এই সমষ্টিটা তো এই সমষ্টি বর্তমানের আছে, আর আমি হিসাব করছি 8 বছর আগের। তো 46 থেকে 8 বছর করে দুজনের বয়স বাদ, 8 × 2 মানে 16 বাদ মানে 30। তো 3-এর মান যদি 30 হয়, তো 2-এর মান 20 বড়ো ছেলের, কারণ জানতে চেয়েছে দেখো বড় তুতো ভাইয়ের বর্তমান বয়স। তো 2-এর মান বের করলাম, বড়োটার বয়স বের করলাম, কত বেরোলো? 20 বেরোলো। কিন্তু এটা তো 8 বছর আগেকার, তো বর্তমান কত হবে? বর্তমান হয়ে যাবে 20 থেকে 8 বেশি 28। ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন। এ বি একত্রে কত আছে? এ বি একত্রে 3500 টাকা আছে এ বির কাছে একত্রে। এর কাছে এর হাফ বি এর 2/3 অংশের সমান, মানে এর যদি আমরা হাফ নিই আর বি এর যদি 2/3 অংশ নিই, তবে এটা কি আসবে? সমান। তাহলে এখান থেকে ডাইরেক্ট A/B বের করা যায়, কিছুই না, শুধু তোমাকে কী করতে হবে? উল্টে দিতে হবে যে যার সঙ্গে আছে। মানে এর সঙ্গে হাফ আছে, তো এটা 2/1 করে দাও, এটা 2/3 আছে, এটা 3/2 করে দাও, বাস কোনাকুনি গুণ, 2 3 4 আর এদিকে 3, তো 4:3। তো মোট কত? এ বির কাছে 7, তো মোট বলেছে না 3500, 7-এর মান 3500। এর চেয়েছে মানে 4-এর, 7 5 3500, 4 5 20, 2000। কি বলছে? একটা চেয়ারের বিক্রয় মূল্য 10, একটি চেয়ারের চিহ্নিত মূল্য 10% ছাড় দেওয়ার পর কত দাঁড়াচ্ছে? 720 টাকা দাঁড়াচ্ছে। আর বলছে চেয়ারটির ক্রয় মূল্য 640 টাকা। তো বলছে যদি চিহ্নিত মূল্যে বিক্রি করা হয়, তবে তাহলে লাভের শতাংশ কত হবে? মানে যদি ছাড় না দিয়ে বিক্রি করে, চিহ্নিত মূল্যে বিক্রি করে, তবে কত হবে? সিপি, এসপি, আরেকটা এমপি বা এমআরপি, যেটাই বলো। 10% ছাড় মানে এমআরপি যদি 100 থাকে, তার মানে 90 বিক্রি করা হচ্ছে। বলছে না, 90-তে বিক্রি করা হচ্ছে না, 720-তে বিক্রি করা হচ্ছে। তো 9 8 বারে 72, 720, এটাও 8 দিয়ে গুণ হবে, তার মানে 800। তাহলে এমআরপি 800 ছিল, আর সিপি তো ওরাই বলে দিয়েছে 640। তো লাভ কত হবে? এটাই তাহলে যদি না ছাড় দিয়ে বিক্রি করি, তার মানে 800 টাকায় বিক্রি করব, লাভ কত হবে? 160 টাকা। 160 টাকা লাভ কততে? 640 টাকায়। পার্সেন্টেজ 100, 16 4 64, 4 হয়ে যাবে, 4 দিয়ে 100 কাটলে 25 হয়ে যাবে, তার মানে প্রফিট 25% প্রফিট। 24 নম্বর বলছে 60 গ্রাম সংকর ধাতুতে সোনা এবং তামার অনুপাত হচ্ছে 2:3। সোনা আর তামা অনুপাত কত আছে? 2:1, সরি 2:3 বলছি, 2:1। বলছে এখানে কতটা তামা মিক্স করব? তামা মিক্স করে দেবো, যার কারণে তামার মাথায় প্লাস দিয়ে দিলাম, মানে তামা অ্যাড হবে। কতটা তামা অ্যাড করবো? যে 1:2 হয়ে যাবে। এবার দেখো তামা অ্যাড করবে, তামা বাড়বে, ঠিক আছে, কিন্তু সোনা তো কমবে না, সোনা তো সেম থাকবে, 2-এর 2 থাকার কথা। তো আমি কি করছি? ওটাকে ঠিক করছি, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তো সেম হয়ে যাবে, 2-এর 2। তার মানে কি আছে? তামা বেড়েছে, কত বেড়েছে? 3 বেড়েছে। বলছে কত ছিল? সংকর ধাতু 60, ঠিক আছে। সংকর ধাতু কতটা ছিল? এতটা ছিল। মোট কত? 2 + 1 মানে 3। এই 3-এর মান বলে দিয়েছে 60, আর চেয়েছে কতটা অ্যাড করা হয়েছে, এটাও তো 3। তাহলে ওই 3 যদি 7 হয়, তো এই 3ও 60 হবে, তার মানে 60 গ্রাম তামা মিক্স করা হয়েছে। লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। তো তোমাকে একটু বলে রাখি, এটা অঙ্ক করানোর আগে তোমাদেরকে আমি এবার ছকের মাধ্যমে করাই। এদিকটা প্রতিকূল হয়, এখানে নৌকা, আর এখানে অনুকূল। মানে অনুকূল আর প্রতিকূলের মাঝখানের মিডিল ভ্যালু হয় নৌকা, আর এই গ্যাপিংটা যেটা হয় সেটা হয় স্রোত, ঠিক আছে। এবার কি বলছে? 3 ঘন্টায় প্রতিকূলে নৌকা, 3 ঘন্টায় প্রতিকূলে, 3 ঘন্টায় 12 কিলোমিটার যাচ্ছে। এবার গতিবেগ কী হবে? গতিবেগ তো পার কিলোমিটার পার ঘন্টা হয় না, 1 ঘন্টায় হয়। তো 3 ঘন্টায় কেউ যদি 12 যায়, তো 1 ঘন্টায় 4 কিলোমিটার যাবে। তো প্রতিকূলের গতিবেগ হয়ে যাবে 4, ঠিক আছে। প্রতিকূলের গতিবেগ হয়ে যাবে 4, আর স্রোত বলে দিয়েছে 1, তার মানে এটাও 1 আর এটাও 1। আর জানতে কী চেয়েছে? অনুকূলের গতিবেগ। তো তার মানে 4 থেকে 1 বেশি হবে, তো এটা 5 হবে, 5 থেকে আবার 1 বেশি হবে, মানে 6। অনুকূলের গতিবেগ কত? 6। বাস এইটুকুই ছিল অঙ্ক, 25টা কোশ্চেন হয়ে গেল।
হুম যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে কোনো কোশ্চেনে, বা যদি মনে হয় বেশি তাড়াতাড়ি বলছি আমি, একটু স্লো বলা উচিত, বা আর কোনো রকম কোনো সাজেশন যদি তোমাদের থাকে, তো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? ওটা একমাত্র ইন্টারাকশন করার মাধ্যম, ঠিক আছে? তো কমেন্ট বক্সে যদি কোনো সাজেশন থাকে ভিডিও নিয়ে বা আর কোনো কিছু নিয়ে, টপিক নিয়ে, যে এই টপিকে ভিডিও করলে ভালো হয়, তা আমাকে জানাবে। আমি নিশ্চয়ই ওই টপিকে ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের মতো এতটাই। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো। তাহলে আমি অফ করলাম।